আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। লাস্ট ক্লাসে আমরা অন্যয় ফাংশন ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1-এর 1, 2 ও 3 নাম্বার যে অঙ্ক সেটা সমাধান করব। তো শুরুতেই আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া 1 নম্বরে আছে সেট গঠন পদ্ধতিতে 4টা অঙ্ক এবং সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? খুবই সিম্পল, সেটা হলো আমরা সকল উপাদানগুলোকে x হিসেবে ধরব। কি ধরব? x। ওকে, এখন এই উপাদানগুলো কি হবে? n x belongs to, মানে x যে উপাদানগুলো, এই সেটের যে উপাদানগুলো হবে, উপাদানগুলো কি সবগুলোকে x ধরলাম। কি ধরলাম? x। তারাই ধরতে বলেছে এবং সেই উপাদানগুলো কি হবে? সেই উপাদানগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারকে সংক্ষেপে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? n দ্বারা। তাহলে আমি যদি বলি স্বাভাবিক সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এভাবে ইনফিনিটি স্বাভাবিক সংখ্যা, যেখানে শূন্য নেই এবং কোনো ঋণাত্মক সংখ্যা নেই। শুধু ধনাত্মক যে সংখ্যাগুলা 1 থেকে ইনফিনিটি, সেগুলাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা এবং এইগুলাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, যেটা সবার প্রথমের অ্যালফাবেটটাকে দিয়ে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। তাহলে আমাদের যদি কোনো একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে এবং বলা হয় যে সেই সেটের উপাদানগুলো সব x, এই x উপাদানগুলো আবার কি? স্বাভাবিক সংখ্যা। এটাকে আমরা প্রকাশ করি x belongs to। এই চিহ্নটা হলো belongs to, মানে x হবে সকল স্বাভাবিক সংখ্যা। এটাকেই তারা এইভাবে প্রকাশ করে, x belongs to n। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবং দ্বিতীয়, এটা হলো তাদের প্রথম কন্ডিশন। এবং দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হলো x যে উপাদানগুলা, সেগুলাকে আমরা পরপর বর্গ করতে হবে। কি করতে হবে? বর্গ মানে স্কয়ার। বর্গ করে দেখতে হবে সেটা যেন 9 এর থেকে বড় হয়। কি হয়? এই চিহ্নটা যেদিকে এরকম চিহ্নটা সরু থাকবে বা ছোট থাকবে, সেই দিকের সংখ্যাটা থাকবে ছোট। সেই দিকের সংখ্যাটা কি থাকবে? ছোট। বা সেই দিকে যাই থাকবে সেটাকে ছোট বোঝানো হবে এই দিকের তুলনায়। যে দিকটা এরকম বড় থাকবে বা খোলা থাকবে, সেই দিকে সব বড় সংখ্যা বা বড় জিনিসগুলো থাকবে। আবার তার উল্টাটা যদি আমরা দিই এইভাবে, তাহলেও এই পাশে থাকবে সকল ছোট সংখ্যাগুলো এবং এই পাশে থাকবে সকল বড় সংখ্যাগুলো। আচ্ছা, এটা হলো আমাদের মোটামুটি বেসিক। আচ্ছা, এরপরে এটা প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশনে তারা বলেছে যে x কে প্রথম কন্ডিশন যদি এই উপাদানগুলা মানে, তাহলে তাকে আবার দ্বিতীয় কন্ডিশনে ফেলতে হবে। দ্বিতীয় কন্ডিশনটা হলো এই সংখ্যাগুলোকে আবার কি করতে হবে? ঘন করতে হবে। ঘন করে দেখতে হবে সেই ঘন সমান যেটা হয় ঘন করার পর, যেমন 2 কে ঘন করলে হয় 8, 3 কে ঘন করলে হয় 27। এই সংখ্যাগুলো যেন আবার 130 এর থেকে ছোট হয়। কি হয়? ছোট। কারণ আমরা বলেছি যে যেদিকে প্রান্তটা উন্মুক্ত থাকবে সেদিকে বড় সংখ্যা থাকে, যেদিকে এরকম সরু থাকবে সেদিকে ছোট। তাহলে এইখানে যেরকম বলা হয়েছে যে এই সেটের উপাদানগুলোকে বর্গ করলে সেটা যেন 9 এর থেকে বড় হয়, একইভাবে আবার বলেছে যে ওই উপাদানগুলোকেই যদি প্রথম শর্ত মানে, তাহলে দ্বিতীয় শর্ত কি? ওই উপাদানগুলোকে আবার ঘন করে দেখতে হবে সেটা যেন 130 এর থেকে ছোট হয়। আচ্ছা, এই হলো ওভারঅল কনসেপ্ট। এটাকে যদি আমরা এখন অ্যাপ্লাই করি, তাহলে আমরা খুব সিম্পলি এই যে ম্যাথ, এই সকল জাতীয় যত ম্যাথ আছে সবগুলো আমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে? এবং এই রকমের কন্ডিশন দিয়ে অনেক রকমের ম্যাথ আছে, বহু নির্বাচনী ম্যাথ আসে এবং সৃজনশীলে এগুলো উদ্দীপকে দেওয়া থাকে এরকমের কন্ডিশন তালিকা পদ্ধতিতে, সেটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে, সেটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করে আমাদের সেখান থেকে যে সেটটা আমরা পাই সেই সেট দিয়ে পরবর্তীতে অনেকগুলো কাজ করতে হয়। যেমন
ইউনিয়ন করতে হতে পারে, ইন্টারসেকশন করতে হতে পারে, সেটাকে পাওয়ার করতে হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা সেটকে তারা পাওয়ার করে আবার উপসেট বের করতে বলতে পারে, বা সেটা থেকে বাদ দিতে বলতে পারে, হ্যাঁ, এরকম অনেকগুলো তারা ম্যাথ সলভ করতে বলবে। যদি আমরা এটাকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা এগুলো সলভ করতে পারবো। আদারওয়াইজ আমরা ওই অঙ্কগুলো পারলেও যদি আমরা এটা না পারি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে এরকমের অঙ্ক, তাহলে কিন্তু আমরা সেটা পারবো না। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি যে সকল উপাদানগুলো হবে কি এক্স। তাহলে আমরা ধরি যে এক্স যখন আমাদের 1, আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো কি n আমাদের কি কি 1 2 3 4 5 6 এভাবে ইনফিনিটি চলতে থাকবে। তো আমাদের যেই পর্যন্ত এই শর্তগুলো মানবে সেই পর্যন্ত আমরা উপাদানগুলোকে এই সেটের তালিকাভুক্ত করতে পারবো। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা x কে 1 ধরি। আচ্ছা, x যখন 1, তখন কি প্রথম কন্ডিশন কি x স্কয়ার বা 1 এর উপর স্কয়ার সেটা কি 1 হয়। তাহলে সেটা কি 9 এর থেকে কি বড় না, সেটা ছোট। তাহলে 1 যেহেতু প্রথম শর্ত মানেনি, আমরা আর 1 কে দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব না। ওকে, আচ্ছা, এখন x যখন 2, তখন কি x কে বর্গ করলে কি হয় 2 স্কয়ার অর্থাৎ 4, এটা কি 9 এর থেকে বড় না, তাহলে 2 আমাদের মানছে না। x যখন 3, তখন কি হচ্ছে x স্কয়ার বা 3 স্কয়ার সমান কত 9। আচ্ছা, 9 কি 9 এর থেকে বড় হতে পারে? তাহলে 9 যেহেতু 9 এর থেকে বড় হতে পারে না, তাহলে এই শর্তটা মানছে না, আমরা এখানেও দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব না। এরপরে আমরা চলে যাই x যখন 4, তখন x কে বর্গ করলে বা 4 কে বর্গ করলে কি হচ্ছে 16, এটা কিন্তু 9 এর থেকে বড়। তাহলে এটা যেহেতু প্রথম শর্ত মানছে, তখন আমরা দ্বিতীয় শর্তে চলে যাব, অর্থাৎ এটাকে ঘন করব। তাহলে 4 কে যদি ঘন করা হয় তাহলে কি হয় 4 3 বার গুণ, 4 গুণ 4 গুণ 4, তার মানে 4 4 এ 16, সেটার সাথে 4 গুণ করলে কত হয় 64, অর্থাৎ 64 কি 130 এর থেকে ছোট? অবশ্যই ছোট। তাহলে যেহেতু আমাদের 4 প্রথম এবং দ্বিতীয় দুইটা শর্তকেই মেইনটেইন করেছে, তাহলে আমাদের এই 4 এটা কি হবে এই সেটের তালিকাভুক্ত হবে। এই সেটের কি হবে তালিকাভুক্ত হবে। আমরা 4 কে লিখে দিই। আচ্ছা, এখন x যখন আমাদের 5, তখন কি হবে বলো? x কে আমরা বর্গ করলাম, মানে 5 কে বর্গ করলাম, 5 কে বর্গ করলে 25, যেটা 9 এর থেকে বড়, যেটা কি 9 এর থেকে বড়। প্রথম শর্ত মানছে, তাহলে দ্বিতীয় শর্ত আমরা এখন অ্যাপ্লাই করব। দ্বিতীয় শর্ত কি x কে আমরা ঘন করব, অর্থাৎ 5 কে ঘন করব, তাহলে কত হচ্ছে 125। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেটরে ইজিলি বসালে পেয়ে যাবে। 5 কে ঘন করলে কত 125, এটাও কিন্তু 130 এর থেকে ছোট, অর্থাৎ 5 এই সংখ্যাটাও কি দুইটা শর্তকে ফিল আপ করছে, প্রথম শর্তকেও ফিল আপ করছে, দ্বিতীয় শর্তকেও কি করছে ফিল আপ করছে। তাহলে আমাদের 5 কি হবে এই সেটের তালিকাভুক্ত একটা উপাদান। ওকে, আচ্ছা, এখন আমরা x যখন আমাদের 6, তখন কি হবে x কে বর্গ করলাম, কি হলো, অর্থাৎ 6 কে বর্গ করলাম, তাহলে 6 কে বর্গ করলে আমরা জানি 6 × 6, তার মানে আমরা নামটা জানি 6 6 কত 36। তাহলে 36 কি এটা 9 এর থেকে বড়, প্রথম শর্ত ফিল আপ করছে। আচ্ছা, এখন আমরা দেখি দ্বিতীয় শর্ত, x কে যখন কিউব করলাম তখন কি হলো 6 কিউব, অর্থাৎ 6 3 বার গুণ। তাহলে তোমরা ক্যালকুলেটরে 6 3 বার গুণ অথবা 6 কে কিউব সরাসরি বসিয়ে কি পাচ্ছ, তাহলে এটা হবে 216। আচ্ছা, 216 কি 130 এর থেকে বড়? বলো, বড় না। এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি যে 216 কিন্তু 130 এর থেকে ছোট। তাহলে 6x যখন আমাদের 6, তখন সেটা প্রথম শর্তকে মানলেও দ্বিতীয় শর্ত কিন্তু মানছে না। তাহলে আমাদের যখন 1 2 এবং 3 যখন প্রথম শর্ত মানেনি, তখন কি আমরা দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করেছি? করিনি। তাহলে 6 যদি আমাদের প্রথম শর্তটাকে মানলেও দ্বিতীয় শর্তটাকে না মানে, তাহলে কি আমরা 6 কে আমরা উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে আমাদের এই সেটের তালিকাতে প্রকাশ করলে এই সেটটাকে কি হবে 4 এবং 5। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমরা এটাকে খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আচ্ছা এখন দেখি একের খতে কি অঙ্ক আছে। এখানে আছে প্রথম যেই শর্ত সেটা আছে এক্স বিলংস টু জেড। আচ্ছা স্যার, এক্স বিলংস টু এন আমরা জানি, এন কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি কি? সেটা হলো শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা 1 2 3 4 এভাবে যাদের আগে প্লাস আছে তারা ধনাত্মক, প্লাস থাকার পরেও সেটাকে আমরা উল্লেখ করি না। আচ্ছা, কিন্তু এক্স যখন আমাদের জেড আছে তার মানে কি? জেড থাকলে হবে সবসময় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার নাম্বার। ওকে, ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সমূহ। শূন্য সহ সকল কি? ধনাত্মক এবং একই সাথে ঋণাত্মক। অর্থাৎ শূন্য একটি পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, আবার -1ও একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, এগুলাকে পূর্ণ সংখ্যা কেন বলা হয়? কারণ এগুলা কেউ ভগ্নাংশ সংখ্যা এখানে স্থান পাবে না। ভগ্নাংশ সংখ্যা কি? যেমন আমি লিখলাম 3/2, অর্থাৎ আমি বললাম যে তোমাদের যে কোনো একজনকে আমি 3 টাকা দিয়ে বললাম তোমরা 2 জন ভাগ করে নিবে, তাহলে এটা একটা মুশকিলের ব্যাপার। এখানে কি হচ্ছে? একটা পূর্ণ 1 টাকা সবাই পূর্ণভাবে পাচ্ছে এবং বাকি 1 টাকাকে আমাদের 2 ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 50 পয়সা করে পাচ্ছে। তাহলে এই যে একটা ভাগ হয়ে গেল, ভাগাভাগি হয়ে গেল, এটাই হলো ভগ্ন অংশ বা ভগ্নাংশ। কিন্তু এখানে কিন্তু কোনো ভাঙা জিনিস নেই। তুমি যদি 1 টাকাকে ধরো, সেটাও যেমন তুমি সেটা তোমার পূর্ণভাবে আছে। তুমি যদি 1 টাকা কারো কাছে দেনা থাকো, ঋণ থাকো, সেটাও কিন্তু পূর্ণভাবে আছে। এমন না যে তুমি 3/2 এর অংশ আছে, 3/2 এর অংশ তুমি ঋণ, এরকম না। পূর্ণ সংখ্যাতে সবসময় পূর্ণ থাকবে, সংখ্যাগুলো কি থাকবে? পূর্ণ থাকবে। এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা কিন্তু থাকবে না। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝলাম শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সমূহ। এভাবে ইনফিনিটি গুলো কিন্তু পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, এখন এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কিভাবে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে, কিভাবে প্রকাশ করব সেটা এখন দেখি। তাহলে আমরা আগেই জেনেছি যে এটা হলো গ্রেটার দেন এবং এটা লেস দেন। তাহলে এইটা কি? এটা হলো লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ এইখানে ঘন করার পরে কোন একটা উপাদানকে সেখানে যদি 36 হয় এবং ডান পাশে রয়েছে 36, অর্থাৎ তাহলে এই শর্তটা কি ভ্যালিড হবে কি হবে না? 36 কি 36 এর থেকে ছোট বা বড় হতে পারে? হতে পারে না, কিন্তু তারা সমান হতে পারে। কি হতে পারে? সমান। তো যখনই 36 এর সমান হয়ে যাবে, তখন উপরের যেই গ্রেটার দেন ও লেস দেন এটা যদি অ্যাপ্লাই নাও করা যায়, কিন্তু নিচে যে একটা বার বা একটা হাইফেনের মতো আছে, এটা দিয়ে কিন্তু আমরা বুঝবো যে যদি বাম এবং ডান পাশের সংখ্যা দুটো সমান হয়, তখনও আমরা এটাকে নিতে পারবো, ওই সংখ্যাটাকে কি কাউন্ট করতে পারবো। তাহলে এটা কি লেস দেন অর ইকুয়াল টু, এটাকে আমরা ইংলিশে পড়ি কি ইকুয়াল টু, মানে সমান। কি সমান? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন x যখন আমাদের, তাহলে আমরা জানি কি? আমরা জানি যে এখানে z দ্বারা বোঝাচ্ছে সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সমূহ। ঠিক আছে, +-4 এভাবে ইনফিনিটি চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি x যখন শূন্য, x যখন কি শূন্য, তখন কি হবে? প্রথম শর্ত x স্কয়ার বা শূন্য স্কয়ার, শূন্যকে স্কয়ার করলে কি হয়? শূন্যই তো হয়। তাহলে সেটা কি 5 এর থেকে বড়? না, 5 এর থেকে বড় না। শূন্য আমাদের প্রথম শর্ত ফিল আপ করেনি, শূন্যকে নিব না, শূন্য বাদ। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে আসি যে
x যখন আমাদের প্লাস মাইনাস 1 তখন কি হবে প্লাস মাইনাস 1 কে যদি আমরা বর্গ করি প্লাস মাইনাস 1 কে বর্গ করি তাহলে কি হবে তোমরা ক্যালকুলেটর একটু দেখো তো যে তোমরা প্লাস 1 দিলে সেটা কি হচ্ছে তোমরা হচ্ছে 1 মাইনাস 1 কে যদি বর্গ করি সেক্ষেত্রেও কিন্তু আবার 1 ই দেখাচ্ছে এটার কারণ কি বলো তো এটার কারণ খুবই সিম্পল আমাদের এখানে মাইনাস কোন একটা কিছুর উপরে যখন আমরা স্কয়ার করি তার মানে কি তার মানে 1 যেরকম দুইবার গুণ হচ্ছে এখানে 1 একে 1 ঠিক তেমনি এই যে সংখ্যা এই যে অপারেটরটা চিহ্নটা এটাও কিন্তু দুইবার গুণ হচ্ছে একই ভাবে তাই না ঠিক সম্পত্তির মতো ধরো এটা তোমার ছোট ভাই এবং এটা তুমি তো এটা হলো তোমাদের বাবা তাহলে তোমরা কি বলতে পারো যে তোমার বাবা তোমার ছোট ভাইয়েরও বাবা তোমারও বাবা তাহলে এই বাবার অধিকার যেমন তোমার ছোট ভাইয়ের এবং তোমার দুইজনেরই আছে ঠিক তেমনি অঙ্কের ক্ষেত্রেও এই চিহ্নটার যেই উত্তরাধিকার সেটা কিন্তু এই দুইজনেই পাবে সমানভাবে তাহলে 1 যেরকম স্কয়ার হবে মাইনাসটাও কিন্তু স্কয়ার হবে বা দুইবার গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় বলো তো অবশ্যই প্লাস হয় কি হয় প্লাস হয় তাহলে আমরা বলতে পারি যে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় 1 1 গুণ করলে 1 হয়ে যায় তাহলে যেই কোনো সংখ্যাকে মাইনাস ঋণাত্মক যে কোনো সংখ্যাকে স্কয়ার করলে কি হয় ধনাত্মক একটা সংখ্যাকে স্কয়ার করলে যেটা হয় ঋণাত্মক একটা ওই সংখ্যাটাই যদি ঋণাত্মক থাকে সেটাকে স্কয়ার করলে একই সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস যেই সংখ্যাটাই বসাই সেটা ওইটাই হবে আচ্ছা তাহলে এটা কি হলো এটা কি 5 এর থেকে বড় প্লাস মাইনাস 1 যেটাকে আমরা বর্গ করি সেটা 1 ই হবে কিন্তু কথা হলো সেটা কি 5 এর থেকে বড় এই প্রথম শর্তটা কি ফিল আপ করছে অবশ্যই করছে না তাহলে এই সংখ্যাটাকে আমরা নিতে পারবো না কেমন আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে x যখন আমাদের প্লাস মাইনাস 2 তখন কি হচ্ছে এটাকে বর্গ করলে একই ভাবে প্লাস মাইনাস 2 কে বর্গ করলে কি হবে 4 হবে প্লাস 2 কে যেমন বর্গ করলে 4 হয় একই ভাবে মাইনাস 2 কে বর্গ করলেও কি হয় 4 হয় কিভাবে মাইনাস দুইবার গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 2 দুইবার গুণ হয়ে 2 স্কয়ার 4 হয়ে যায় তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছো এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে ইনফ্যাক্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতো যে মাইনাসের উপর স্কয়ার হলে কি হবে মাইনাসের উপর কিউব হলে কি হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি খুবই সিম্পল আজকের ক্লাসের পর এই রকম রিলেটেড কোনো প্রবলেম থাকবে না আশা করি তোমাদের তাহলে x যখন আমাদের প্লাস মাইনাস 2 এবং বর্গ তাহলে কি হচ্ছে সেটা 4 হচ্ছে আচ্ছা এইটা কি 5 এর থেকে বড় এটাও কিন্তু বড় না তাহলে এটা কেউ আমরা নিতে পারছি না অর্থাৎ x যখন আমাদের প্লাস মাইনাস 2 তখন এটা কেউ নিতে পারছি না যেরকম ভাবে আমরা প্লাস মাইনাস 1 কে নিতে পারিনি আচ্ছা তাহলে এখন আমরা নেক্সট প্লাস মাইনাস 3 দিয়ে ট্রাই করি দেখি সেটা কি ভ্যালিড হয় কিনা আচ্ছা তাহলে আমাদের x যখন প্লাস মাইনাস 3 তখন কি হচ্ছে সেটাকে বর্গ করলে কি হচ্ছে প্লাস মাইনাস 3 কে বর্গ করলে একই ভাবে প্লাস 3 কে বর্গ করলে যেরকম 9 হয় মাইনাস 3 কে বর্গ করলেও 9 হয় এটাতে কোনো কনফিউশন নাই আচ্ছা এটা যেহেতু আমাদের নিঃসন্দেহে 5 এর থেকে বড় তাহলে এটার জন্য আমরা পরবর্তী যেই অ্যাপ্লিকেশন আছে সেটা আমরা করি ঠিক আছে তাহলে x কে কিউব অর্থাৎ প্লাস মাইনাস 3 কে যদি আমরা ঘন করি তাহলে কি হবে দেখো এখানে দুইটা বিষয় যখন আমরা কোনো একটা অপারেটর অর্থাৎ মাইনাসকে যখন আমরা স্কয়ার করলাম তার মানে কি হলো মাইনাস কিন্তু দুইবার গুণ হলো অর্থাৎ দুইবার গুণ হলো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস কিন্তু আমরা যদি এইখানে তিনবার গুণ করি কি করি তিনবার তাহলে মাইনাস গুণ মাইনাস তাহলে দুইবার মাইনাস গুণ হয়ে কি হচ্ছে প্লাস কিন্তু সেই প্লাসটা আবার অপর যেই আরেকটা মাইনাস আছে না সেই মাইনাসের সাথে যখন গুণ হবে তখন আমরা কি হবে বলো তো প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে অর্থাৎ মাইনাসই থাকবে তার মানে আমরা বুঝলাম খুবই ইম্পর্টেন্ট একটা কথা কোনো একটা মাইনাসকে যদি আমরা বিজোড় সংখ্যক বার গুণ করি বা বিজোড় সংখ্যক পাওয়ার যদি কোনো একটা মাইনাস বিশিষ্ট সংখ্যার উপরে থাকে তাহলে ওই সংখ্যাকে
বিজোড় সংখ্যক বার পাওয়ার করার পরে সেটা মাইনাসই থেকে যাবে, ঋণাত্মকই থেকে যাবে। কিভাবে দেখো, আমরা যদি এখানে 3 কি গণনা করে যদি 5 করি তাহলে কি হয়, মাইনাস 5 বার গুণ হচ্ছে, তাই না? তাহলে 2 বার মাইনাস গুণ করে হচ্ছে প্লাস, অপর 2 বার মাইনাস গুণ করে হচ্ছে প্লাস। তাহলে এই গুণ করা প্লাস এবং এই 2 বার গুণ করা প্লাস মিলে কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস। কিন্তু সর্বশেষ যে প্লাস মাইনাস, সেই মাইনাসের সাথে আবার প্লাসটা গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাসই রয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি জোড় সংখ্যক বার যখন গুণ করলাম, এখানে জোড় সংখ্যক বার গুণ করলাম না, প্রথম 2 বার এক জোড়া মাইনাসকে, তখন কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কি হয়েছে, প্লাসে প্লাসে প্লাসই রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা মনে রাখবে যে কোনো একটা মাইনাসের সাথে যদি জোড় সংখ্যক বার পাওয়ার হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, এবং যদি মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যক বার পাওয়ার হয় তাহলে সেটা আবার মাইনাসই থেকে যায়। তাহলে এইখানে একটা বিষয় হলো, যখন যেহেতু এখানে ঘনের ব্যাপারটা চলে আসছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে x কে আলাদা করে কিউব করব। অর্থাৎ x যখন আমাদের, আচ্ছা এখানে যেটা করব সেটা হলো x যখন আমাদের +3, কেমন, তখন কি হচ্ছে, +3 এর বেলায় কি হচ্ছে, এটা হচ্ছে 9 হচ্ছে এবং সেটা 5 এর থেকে বড় হচ্ছে। তাহলে সেই +3 কে যদি আমরা ঘন করি, প্লাস সংখ্যাটা আমরা যদিও দিব না, বাট এখানে বোঝানোর জন্য দিয়েছি, আচ্ছা থাকুক, কেমন। তাহলে +3 কে যখন আমরা ঘন করব তখন কি হবে, সেটা হবে 27 কি 36 এর থেকে ছোট, অবশ্যই ছোট। ঠিক আছে, ছোট বা সমান যেটাই বলি। তাহলে আমাদের +3 এটা কিন্তু একটা উপাদান হয়ে যাবে এই সেটের। তাহলে সেটাকে আমরা লিখে ফেলি কি 3 লিখলাম, কেমন। আচ্ছা এখন আমরা দেখব যে x যখন, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু +3ও আছে, -3ও কিন্তু আছে, মাইনাস কি আছে, -3ও আছে। তাহলে +3 কে আমরা যেভাবে অ্যাপ্লাই করে দেখেছি, -3 কেও তো অ্যাপ্লাই করে দেখতে হবে। তাহলে -3 কে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, আচ্ছা x বর্গ হয়ে গেল, এখানে হলো -3 স্কয়ার। আমরা তো জানি যে মাইনাস উপর স্কয়ার মানে সেটাও প্লাস হয়ে যাবে, অর্থাৎ 9ই থাকবে, অর্থাৎ প্রথম শর্তকে ভ্যালিড করবে। কিন্তু দ্বিতীয় শর্তের বেলায় আমরা দেখি যে -3 কে ঘন করলে কি হচ্ছে, সেটা কিন্তু মাইনাসই রয়ে যাচ্ছে, অর্থাৎ -27 হচ্ছে। -27ও কিন্তু 36 এর থেকে ছোটই, কেমন। কিন্তু আমরা এখানে ভেঙে ভেঙে দেখাইলাম, কারণ আমরা যাতে বুঝতে পারি যে মাইনাসের কোন একটা সংখ্যা, মাইনাস বিশিষ্ট ঋণাত্মক সংখ্যার উপরে যখন কিউব হয় তখন সেটা মাইনাস যেমন হয়, পজিটিভ কোন একটা সংখ্যাকে যদি আমরা কিউব করি তাহলে সেখানে কিন্তু পজিটিভ একটা নাম্বার আসে। ওকে, এই জন্য কিন্তু আমরা এটাকে আলাদা করে দেখেছি। বাট উপাদানের বেলায় কিন্তু আমাদের এখানে আমরা এভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস উভয় 3 কিন্তু আমাদের এখানের উপাদান, কেমন। আচ্ছা এবার আসি, x যখন আমাদের কি, যখন আমাদের +4 এরপরে কি আসে, +-4 আসে, তাই না। আচ্ছা x যখন আমাদের +-4 তখন কি হচ্ছে, তখন যদি সেটাকে আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে, +-4 কে বর্গ করলে সেটা 16 হচ্ছে, যেটা 5 এর থেকে বড়। কিন্তু আমরা যদি ঘন করি তখন কিন্তু +4 এর যে ঘনটা সেটা করলে যে কি হবে, 64। এটা কিন্তু 36 এর থেকে ছোট বা সমান নয়, এটা কিন্তু 36 এর থেকে বড়। তাহলে +4 আমাদের এই শর্তকে ভ্যালিড করছে না। কিন্তু যখন আমরা এটাকে -4 কে যখন আমরা ঘন করব তখন কিন্তু সেটা আবার -64 হবে। এই -64 এটা কিন্তু 36 এর থেকে ছোট, তাই না। আমরা তো অবশ্যই 64 টাকা দেনা থাকলে সেটাকে বলতে পারবো না যে 36 এর থেকে আমার কাছে বেশি টাকা আছে। একজনের কাছে 36 টাকা আছে আর একজন 64 টাকা দেনা, তাহলে সে তো অবশ্যই বড় লোক না তার থেকে, তাই না। তাহলে এটা আমাদের
কে ভ্যালিড করছে, এই শর্তটা ভ্যালিড করছে কে, -4 যেমন তোমার প্রথম শর্তটাকে ভ্যালিড করছে, দ্বিতীয় শর্তটাকেও কিন্তু ভ্যালিড করছে। আচ্ছা এখন তাহলে x এর বেলায় কি আমরা কিন্তু পজিটিভ 4 কে নিতে পারিনি, আমরা এখানে কাকে নিয়েছি, -4 কে কিন্তু নিয়েছি, কেমন। আচ্ছা এরপর x যখন আমাদের +-5 তখন কি হচ্ছে, সেটাকে বর্গ করলে +-5 কে বর্গ করলে 25, যেটা 5 এর থেকে বড়। কিন্তু আমরা যখন ঘন করব তখন যখন +5 কে ঘন করব তখন সেটা হবে কি 125, এটা কিন্তু 36 এর থেকে বড় না। কিন্তু আমরা যদি এখানে -5 কে ঘন করতাম তখন কি হতো, তখন হতো -125, যেটা কিন্তু 36 এর থেকে ছোট। তাহলে আমরা কি বুঝলাম, এখানে একটা মজার বিষয় হলো আমরা বুঝলাম যে যখন আমাদের একটা পূর্ণ সংখ্যা পজিটিভ হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু শর্তটাকে ভ্যালিড করছে না, কিন্তু সেটা যখন আমরা মাইনাস নিচ্ছি বা ঋণাত্মক সংখ্যাটাকে নিচ্ছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যাটাকে নিচ্ছি, তখন কিন্তু সেটা ভ্যালিড করছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় আমরা পরবর্তীতে -4, -5 এভাবে -6 যত সংখ্যাকে উপাদানকে নিব সবগুলাই কিন্তু 36 এর থেকে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি যে শুধু +-3 এইটা বাদে বাকি মাইনাস যত আমরা সংখ্যাকে নিতে থাকবো সবগুলা সংখ্যাই কি এভাবে মাইনাসের দিকে যত সংখ্যা আছে সবগুলা সংখ্যাই কি এই সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ছিল আমাদের এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করার নিয়ম। তাহলে কি এখানে শুধু একটাই চেঞ্জ, সেটা হলো z যখন থাকবে তখন আমরা বুঝবো এটা পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে, তখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে এভাবে কাজ করব। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা খাতায় তুলে নাও। আচ্ছা এখন আমরা ছোটবেলায় সবাই কম বেশি নামতা পড়েছি তাই না, যেমন 2 একে 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, তাই না। আচ্ছা খুবই সিম্পল। এখন গুণনীয়ক এবং গুণিতক এই দুইটা বিষয়ের সাথে আমরা পরিচিত হব এই নামতার মাধ্যমে। কিসের মাধ্যমে, নামতার এর মাধ্যমে। আচ্ছা কিভাবে আমরা দেখি, এইখানে আছে যে x belongs to n, এটার সাথে আমরা পরিচিত। এখন 36 এর গুণিতক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এই দুইটা বিষয়কে আমরা শুধুমাত্র নামতা বা একটা জিনিসের মাধ্যমে কানেক্ট করব। কিভাবে দেখো, আমরা 6 এর যদি নামতা পড়ি তাহলে দেখি 6 একে কত 6, 6 দ্বিগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। ওকে আচ্ছা এরপরের গুলো তো আমরা জানি, বাট আপাতত আমি এই কয়েকটা দিয়ে কাজ চালাবো। দেখো 6 এর গুণিতক, 6 এর গুণিতক মানে যেই সকল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য পাওয়া শূন্য হয়। যেমন এই কথাটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি তাহলে কি হবে, যেই সকল সংখ্যাকে, এখানে হলো সংখ্যা, যেই সকল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করে এখানে যেটা পাওয়া যায় সেটাকে তো আমরা বলি ভাগফল, তাই না। এটা হলো কি ভাগফল। আমরা ভাগফল নিয়ে কথা বলবো না, ভাগফল যেটাই হোক, কিন্তু ভাগফল করার পরে এখানে আরেকটা সংখ্যা আসে এবং সর্বশেষে নিঃশেষে কি হয়, নিঃশেষে আচ্ছা এখানে একটা কোলন আছে, আচ্ছা নিঃশেষে বিভাজ্য শূন্য হয়। ঠিক আছে, এরকম সংখ্যাগুলাকে 6 এর গুণিতক বলে। আচ্ছা এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি তাহলে আমরা দেখি 6 কিন্তু নিজেই 6 এর একটা গুণিতক। কিভাবে, 6 এর গুণিতক, কারণ 6 কে যদি আমরা এই 6 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, এখানে 1 পাওয়া যাচ্ছে, এখানে 6 হচ্ছে এবং এখানে 0 হচ্ছে। আমাদের এখানে কি দরকার, 0। আচ্ছা এইখানে যদি আমরা এখন 12 বসাই, অর্থাৎ 12 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে তো ভাগফল 2 হচ্ছে, কিন্তু এখানে কি 0 হচ্ছে। তার মানে যেই সকল সংখ্যাগুলাকে 6 দ্বারা ভাগ করে এখানে ভাগশেষ কি
কি হচ্ছে, শূন্য হচ্ছে। কি হচ্ছে, শূন্য। এখানে এই যে এখানে যেটা বের হয় সেটাকে আমরা বলি ভাগশেষ। ভাগশেষ কত হবে, শূন্য। সেই সকল সংখ্যাগুলাকে বলা হয় কি, 6 এর গুণিতক। তাহলে এখন খেয়াল করো সুন্দরভাবে যে নামটা পড়ে, ঠিক আছে, আমরা বুঝলাম যে 6কে এই 6কে যদি আমরা এই 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে, 1 হচ্ছে একবার, পরের বার 2 হচ্ছে, পরের বার অবশ্যই 3 হবে। ঠিক আছে, দেখি আমরা এই 18কে 6 দ্বারা আমরা ভাগ করে এখানে পাচ্ছি কত, এই দেখো 3 পাচ্ছি। এখানে তো 18 হচ্ছে, 3 6 18 মিলে গেল, ভাগশেষ কত হলো, শূন্য হলো। আচ্ছা, এরপরে দেখো ভাগফল হবে 4। কিভাবে দেখো, 6কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে, 4 4 6 24, তাহলে শূন্য হচ্ছে। আচ্ছা, তাহলে যেই সকল, আমি কি বলেছিলাম, গুণিতক হলো ওই সকল সংখ্যা যেই সংখ্যাগুলাকে কি হয় 6 দ্বারা, বা যেই সংখ্যার গুণিতক আমাদের প্রয়োজন, যেই সংখ্যার গুণিতক প্রয়োজন, ওই সংখ্যা দ্বারা যেই সকল সংখ্যাকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য শূন্য হয় বা ভাগশেষ শূন্য হয়, ওই সকল সংখ্যাগুলাকে বলা হয় কি, ওই সকল সংখ্যাগুলাকে বলা হয় যেই সংখ্যার গুণিতক চাচ্ছি সেই সংখ্যার গুণিতক। তার মানে 6 এর গুণিতক কি, 6 এর গুণিতক কি, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে কি পাবো, যেই সকল সংখ্যাগুলাকে 6 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য শূন্য হলো সেই সকল সংখ্যাই গুণিতক। এটা হলো কনসেপ্ট। বাট যেই সংখ্যার গুণিতক চাবে সেই সংখ্যার নামটা পড়ে এইখানে যে রেজাল্টগুলো আসবে, এক কথায় সেগুলাই হলো ওই সংখ্যার গুণিতক। ক্লিয়ার? খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা যে গুণনীয়কটা হলো এইরকমই, বাট সেটা অনেকটা এরকম কাছাকাছি। কিরকম? আচ্ছা, এখানে আমাদের বলেছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে যেই সকল সংখ্যাগুলোকে, দুইটা সংখ্যা বলতে এখানে বোঝায় দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যাকে গুণ করে এই 36 হবে সেই সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক। বুঝতে পারছো ব্যাপারটা? আরেকবার বলি, যেই সকল সংখ্যা বলতে যে দুইটা সংখ্যাকে গুণ করে 36 হবে সেই সংখ্যাগুলোই 36-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভাগ করব, বের করব? সেই সংখ্যাগুলোকে আমরা যেটা করব, শুরুতে 36কে আমরা পরপর স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করি। 36কে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করলাম, কি হবে এখানে 36। কেমন? তাহলে 1 আমরা বলতে পারি যে 1 এবং 36 এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, কি করি, গুণ করলে এখানে 36 পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আসি, আমরা যদি 36কে আমরা বলেছিলাম যে পরপর স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে থাকবো, তাহলে আমরা মোটামুটি এটা বের করে ফেলতে পারবো। 1 দিয়ে ভাগ করার পরে যেহেতু এখানে আমরা বের করতে পারছি যে 1 দিয়ে 36কে ভাগ করলে 36 যেই সংখ্যাটা আসে, তাহলে ওই সংখ্যাটার এই পাশের সংখ্যা, এই দুইটা সংখ্যাকে গুণ করলে আবার সেটা পাওয়া যাচ্ছে। এটা তো খুবই সিম্পল। আচ্ছা, এরপরে দেখো 1 দিয়ে ভাগ করেছি, এবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এখানে 18 পাওয়া যাচ্ছে, তাহলে 18 দোকানে 36। তাহলে আমরা বলতে পারি যে 2 এবং 18 এই দুইটা সংখ্যা গুণ করে 36 হবে। কেমন? তাহলে আমরা পেলাম যে 1 আর 36 গুণ করে 36 হয়, 2 আর 18 গুণ করে 36 হয়। আমাদের তো এটাই দরকার ছিল, যেই সকল সংখ্যাগুলোকে গুণ করে উক্ত সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণনীয়ক বলে। ওকে, এটা তোমরা খুবই সিম্পলি করতে পারবে। কেমন? আশা করি। এরপর আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 3 12 36। এইগুলা তোমরা ক্যালকুলেটর করলে ইজিলি পারবে, জাস্ট কনসেপ্টটা দেখে রাখো। তাহলে 3 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি 12 পাচ্ছি, এখানে শূন্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 3 এবং 12কে গুণ করলে কত হয় 36। তার মানে 3 এবং 12 36-এর গুণনীয়ক। আচ্ছা, এরপরে আসি, এরপর আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে কি হচ্ছে, 4 9 36। ঠিক আছে,
তাহলে আমরা বলতে পারি 4 এবং 9 এই দুইটা সংখ্যাকে গুণ করলে কি হয় 36। তার মানে 4 আর 9 36 এর গুণনীয়ক। এরপরে আসি 5 দ্বারা ভাগ করি। কি দ্বারা? 5 দ্বারা। 5 দ্বারা কি 36 কে ভাগ করা যায় বলো তো? কাছাকাছি কি হয়? 5 আটা বা 5 সাতা, 5 সাথে 35, কিন্তু এখানে থাকে কত? ভাগশেষ 1 হচ্ছে। ভাগশেষ যেহেতু 1 হচ্ছে, তার মানে আমরা বলতে পারছি যে 5 দ্বারা 36 কে ভাগ করে এখানে ভাগশেষ শূন্য হয়নি, তার মানে 5 আর 7 কে গুণ করে কি হচ্ছে 35, নট 36। 36 হচ্ছে না 35 হচ্ছে, তার মানে 5 আর 7 কেউই কিন্তু 36 এর গুণনীয়ক নয়। কেমন? আচ্ছা, যেটাকে দিয়ে ভাগ করে এখানে শূন্য হবে না সেটাকে আমরা গুণনীয়ক বলতে পারি না। আচ্ছা, এরপরে আসি আমরা। এরপরে 5 দিয়ে ভাগ করে আমরা পাইনি, 5 বাদ। 6 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 6 6 36 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে দুইটা সংখ্যা গুণ করে 36 হয়ে গেল, তাহলে দুইটা সংখ্যা কি একই তো, তাই না? একই। তাহলে আমরা দুইটা সংখ্যার থেকে একটা সংখ্যা, মানে দুইটা সংখ্যা তো সেম 6, তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 6 9 12 18 36 সবগুলাই 36 এর গুণনীয়ক। কেমন? আচ্ছা, এখন যেইখানে আমাদের মিলে যাবে এইখানে আমরা থেমে যাব। কেন থেমে যাব আমি একটু দেখাই। আমরা যদি কন্টিনিউয়াসলি 36 কে ভাগ করতে থাকি 7 দ্বারা, তাহলে কি হয়? 7 দ্বারা 36 কে ভাগ করা যায় না, কারণ আবার সেই আমরা যে একটু আগে 5 দ্বারা ভাগ করার পরে 7 পেয়েছিলাম, তাহলে 7 দিয়ে ভাগ করলেও কি এখানে 5ই আসতে হবে, 5 7 35 আসবে কাছাকাছি, এখানে আবার কি থাকবে 1 থাকবে, তার মানে 7 আমাদের ভ্যালিড না। এরপর যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 8 3 3 8 24 4 8 32 5 8 40, তাহলে 4 8 হচ্ছে এখানে কত 32, তাহলে এখানে 4 থাকছে, এটাও হবে না। কেমন? আচ্ছা, এরপরে আবার 9 দ্বারা ভাগ করি। 9 দ্বারা ভাগ করলে কি হচ্ছে 4 9 36, মিলে গেছে। আচ্ছা, তাহলে 9 আর 4 তো গুণনীয়ক হওয়ার কথা, তাহলে 9 গুণ 4 এই দুইটা সংখ্যা কি গুণনীয়ক। অলরেডি আমরা 4 এবং 9 কে নিয়ে ফেলেছি। কেমন? ঠিক এইভাবে আমরা যত বাড়তে থাকবো, বাড়তে 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 36 পর্যন্ত গিয়ে আমরা মাত্র 9 পেয়েছি, এরপরে 12 পাবো, এরপরে 18 পাবো, এরপর 36 পাবো। এই বাদে, এই সংখ্যাগুলো বাদে আর কোনো সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যাবে না, করলে সেটা নিঃশেষে বিভাজ্য শূন্য হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি 10 দিয়ে ভাগ করো 3.6, 11 দিয়ে ভাগ করলে হবে না, 12 দিয়ে ভাগ করলে আবার সেই 3 হবে। তার মানে এটাই খুব সিম্পল এবং সহজ উপায় গুণনীয়ক বের করে ফেলার। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, তাহলে আমরা এইখানে কিন্তু সুন্দর করে বসিয়ে দিতে পারি যে যেহেতু 36 এর গুণনীয়ক কারা? 36 এর গুণনীয়ক হলো 1 2 3 4, ঠিক আছে? এরপর 6 9 12 18 এবং 36, এরা কি 36 এর গুণনীয়ক, তাই না? আচ্ছা, গুণনীয়ক কিভাবে? 1 আর 36 কে গুণ করলে 36, 2 আর 18 কে গুণ করলে 36, 3 আর 12 কে, 4 আর 9 কে এবং 6 আর 6 কে গুণ করলে 36। আচ্ছা, এবার 6 এর গুণিতক কারা? গুণিতক কারা ছিল? যে সকল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হচ্ছে তারা কারা? 6 এর যেই সকল সংখ্যাকে 6 দ্বারা, তাহলে কি 6 12, তারপরে কত 3 6 18, 4 6 24, হ্যাঁ 5 6 30, হ্যাঁ তারপরে 6 6 কি 36, হ্যাঁ 6 7 42, এভাবে যতগুলো সংখ্যাকে 6 দ্বারা গুণ করা যায়, 6 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য শূন্য হয়, সবগুলাই কিন্তু ইনফিনিটি ভাবে গুণিতক। মানে গুণিতকের কোনো শেষ নাই, গুণিতক ইনফিনিটি চলতেই থাকে, কিন্তু গুণনীয়ক একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, এর বাইরে গুণনীয়ক খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা আশা করি গুণনীয়ক এবং গুণিতক আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, তাহলে এখন দেখো
এখানে আমাকে বলেছিল যে x বিলংস টু n, অর্থাৎ x কি হবে, সকল স্বাভাবিক সংখ্যা। দেখো এইখানে কি কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো ঋণাত্মক বা শূন্য এরকম কোনো সংখ্যা আছে? নেই। কোনো বাস্তব সংখ্যা যেখানে ভগ্নাংশ থাকে সেরকম কোনো সংখ্যা আছে? নেই। যেহেতু নেই, তার মানে আমরা নিঃসন্দেহে সবগুলা সংখ্যাই কি, আমার সিলেক্টেড সবগুলা সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। এবার দ্বিতীয় যে শর্তগুলো মানতে হবে এই সেটের অন্তর্ভুক্ত হতে হলে সেটা হলো যেই সকল সংখ্যা 36 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর গুণিতক, সেই সকল সংখ্যাগুলাই এই সেটের তালিকাভুক্ত হবে। বুঝতে পেরেছো? অবশ্যই এখানে যে শর্তগুলো দেওয়া আছে, প্রথম শর্ত স্বাভাবিক সংখ্যা হতে হবে। আমরা দেখেছি যে 36 এর গুণনীয়ক যে সংখ্যাগুলো সবাই স্বাভাবিক সংখ্যা। পরে আমরা দেখেছি 6 এর গুণিতক বের করার পরে দেখেছি 6 এর গুণিতক যারা আসে সবাই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একটা সর্ট আউট করে ফেলেছি যে সংখ্যাগুলো আমাদের কাঙ্ক্ষিত তালিকাভুক্ত হতে পারে। কিন্তু আমাদের এই তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা শর্তকে যেই সকল সংখ্যা মানবে সেই সকল সংখ্যাগুলোকে আমরা শুধুমাত্র আমাদের তালিকাভুক্ত করব। কেমন? তাহলে সেই সকল সংখ্যা কি? আমরা দেখি যে 6 সংখ্যাটা যেমন 36 এর গুণনীয়ক, একইভাবে 6 কিন্তু 6 এর গুণিতকও। ঠিক আছে? 12 সংখ্যাটা 36 এর গুণনীয়ক, একইভাবে 6 এর গুণিতক। কেমন? 18 সংখ্যাটা যেমন 36 এর গুণনীয়ক, 6 এর গুণিতক। 36 সংখ্যাটা যেমন 36 এর গুণনীয়ক, 6 এর গুণিতক। কেমন? তাহলে এই চারটা সংখ্যা শুধুমাত্র একইভাবে যেমন 36 এরও গুণনীয়ক, 6 এরও গুণিতক। তাহলে আমার এই সেটে কারা কারা আসবে? শুধু এই চারটা সংখ্যাই আসবে, 6, 12, 18 এবং 36। কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা খাতায় তুলে রাখো। আচ্ছা, এখন একের সর্বশেষ অঙ্ক ঘ, এটাও তোমরা ইজিলি পারবে। দেখো এর আগে করিয়েছো x বিলংস টু n। আচ্ছা, এরপর এখানে ছিল x স্কয়ার থাকলে কি করবে, কিন্তু এখানে তারা দিয়েছে কি, ঘন দিয়েছে এবং এখানে x টু দি পাওয়ার 4 দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা জানি যে x বিলংস টু n মানে সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো আনবো। স্বাভাবিক সংখ্যার সেটগুলো 1, 2, 3, 4, 5, 6 এভাবে ইনফিনিটি, এগুলো সব কি সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাকে বুঝিয়েছে। কেমন? আচ্ছা, তাহলে x যখন আমাদের 1, তার মানে কি x কিউব কত? 1 কিউব মানে 1, এটা কিন্তু 25 এর থেকে বড় না। কেমন? তাহলে 1 আমাদের প্রথম শর্ত ভ্যালিড করে নি, আমরা 1 নিয়ে আর দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব না। আচ্ছা, x যখন 2 তখন কি 2 কিউব মানে এখানে x কিউব মানে 2 কিউব, সেটা 8 কি 25 এর থেকে বড় না, এটাও ভ্যালিড করছে না। x যখন আমাদের 3 তখন কি x কিউব মানে 3 কিউব হলো 27, যেটা কিন্তু 25 এর থেকে বড়। প্রথম শর্ত ভ্যালিড করছে। আমরা চলে যাব দ্বিতীয় শর্তে, x টু দি পাওয়ার 4, এটা করলে কি হবে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 81, এটা কিন্তু 216 এর থেকে 264 এর থেকে ছোট। তাহলে আমাদের x যখন 3 তখন সেটা দুইটা শর্তকে ভ্যালিড করছে। তাহলে আমাদের এই সেটের তালিকাভুক্ত প্রথম উপাদান হলো 3। কেমন? আচ্ছা, এবার x যখন আমাদের 4 তখন x টু দি পাওয়ার কিউব মিন্স 4 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু কত? 64ও কিন্তু 25 এর থেকে বড়। কেমন? তাহলে x যখন আমাদের 4 বা 4 টু দি পাওয়ার কিউব তখন কি হচ্ছে 4 টু দি পাওয়ার কিউব না 4 টু দি পাওয়ার 4। তাহলে 4 কে যদি টু দি পাওয়ার 4 অর্থাৎ 4 কে যদি 4 বার গুণ করা হয় তখন হবে 256, এটাও কিন্তু 264 এর থেকে ছোট। কেমন? আচ্ছা, তাহলে আমাদের 4 উপাদানটা দুইটা শর্তকেই যেহেতু ভ্যালিড করছে, তাহলে আমাদের কি 4 উপাদানটা এই তালিকাভুক্ত হবে। কেমন? আচ্ছা, এবার x যখন আমাদের 5 তখন কি হবে x টু দি পাওয়ার কিউব মানে 5 কিউব
5 কে কিউব করলে আমরা হয় জানি 125, 125 25 এর থেকে বড়, প্রথম শর্ত ভ্যালিড করছে। তাহলে দ্বিতীয় শর্ত কি করবে, 5 টু দি পাওয়ার 4, এটা করলে হবে আমাদের 5 কে টু দি পাওয়ার 4 করলে ক্যালকুলেট করলে আসবে 625। এটা কিন্তু 264 এর থেকে ছোট নয়, কেমন? তো 5 যেহেতু আমাদের প্রথম শর্ত ভ্যালিড করছে, দ্বিতীয় শর্ত ভ্যালিড করছে না, তাহলে 5 কে আমরা নিতে পারবো না, কেমন? তাহলে এই সেটের তালিকাভুক্ত হবে শুধু দুইটা উপাদান, 3 এবং 4। ঠিক আছে, আশা করি খুব সিম্পল, তোমরা বুঝতে পেরেছো, এবং এই রিলেটেড যে কোনো প্রবলেম আসলে তোমরা সেটা সলভ করতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা 2 এর সমাধানটা করি। আচ্ছা 2 এর এখানে বলেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা প্রথম 1 নম্বর অঙ্কতে করেছিলাম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করেছিলাম, বাট এখন তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করব। সেটা কিভাবে করব? প্রথম ক নাম্বারের যদি আমরা সমাধান করি, সমাধান ক, এখানে আছে কি 3 5 7 9 11, কি আছে 3 5 7 9 11। আচ্ছা একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই সব সংখ্যাগুলাই বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আবার এইখানে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নেই। দুইটা বিষয় এখানে খেয়াল করা যাচ্ছে, এই সংখ্যাগুলো প্রথমত বিজোড় সংখ্যা এবং দ্বিতীয়ত কি তারা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখতে পারি যে এই সেটের সকল উপাদান কি x। সেটের সকল উপাদান কি, যেভাবে আমরা শিখেছিলাম ঠিক সেভাবে আমরা লিখতে পারি x belongs to n। প্রথম শর্ত কি, যেহেতু তারা সবাই স্বাভাবিক সংখ্যা, আমরা প্রথমে লিখতে পারি x belongs to n, পরে লিখতে পারি x কি বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। কিন্তু বিজোড় সংখ্যা শুধু লিখলে তো হবে না, কারণ বিজোড় সংখ্যার মধ্যে আরো আছে, যেমন শুরুতে 1 আছে, তারপরে 3, এদিকে আবার 11-র পরে আবার কি আছে 13 15। তাহলে আমরা যদি বিজোড় সংখ্যা লিখি তাহলে 1 এবং 13 15 17 এগুলো কোথায়? এগুলো যেহেতু নাই, তার মানে আমরা এখানে লিখতে হবে যে এই যে সেটের উপাদান সেটা 1-এর থেকে কি বড়, অর্থাৎ 1 ছোট, তার থেকে বড় থেকে শুরু হয়েছে, তাই না? 1-এর থেকে বড় থেকে শুরু হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এই সেটের উপাদান 1-এর থেকে বড় যে উপাদানগুলো সেগুলোকে তো সবগুলা লিখবো না, আমরা এখানে কি লিখবো x। তাহলে এই যে উপাদানগুলো সেগুলো x এবং এগুলো কি সবগুলো 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড়, এবং কি তারা আবার 13 যে বিজোড় সংখ্যাটা সেটার থেকে কিন্তু ছোট। তাহলে আমরা লিখতে পারি যে এই উপাদানগুলো এটা কিন্তু 13-র থেকেও ছোট। তাহলে আমরা এখানে লিখবো এবং তারা কি 1-এর থেকে বড়। x উপাদানগুলো কি, x যে সেটের উপাদান সেগুলো 1-এর থেকে বড় এবং কি 13-এর থেকে ছোট। কেমন? এটা লিখতে পারি, এটা তো সিম্পল। তবে আরেকটা ভাবে লেখা যায়, ইনফ্যাক্ট আরো অনেকগুলো ভাবে লেখা যায়। এর মধ্যে অন্যতম যে উপায় সেটা কি, আমরা লিখতে পারি যে আমরা যে লেস দেন অর ইকুয়াল টু অর গ্রেটার দেন অর ইকুয়াল টু যে একটা বিষয় শিখেছিলাম, ইকুয়াল টু মানে কি সমান। তাহলে আমরা লিখতে পারি যে 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু x উপাদান কি 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে x যে উপাদানগুলো সেটা কিন্তু আবার 3-এর সমান হতে পারে, যেভাবে যেখানে এরকম হয়েছে। আবার একইভাবে এখানে কি লিখতে পারি 11-এর থেকে ছোট অথবা সমান হতে পারে। আবার এখানে এই যে ইকুয়াল টু এটা মুছে এখানে আমরা লিখতে পারি 1 বা 2 এগুলা কিছু একটা লিখতে পারি। কেমন? আবার একইভাবে এখানে আমরা আবার এটাকে মুছে কি লিখতে পারি, এখানে 13 বা 12 কিছু একটা লিখতে পারি। তো অনেকগুলা পদ্ধতি আছে, হ্যাঁ। বা এখানে আবার আমরা ইকুয়াল টু রেখে 3 দিতে পারি। তো তোমাদের যেভাবে খুশি সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। কেমন? আচ্ছা, তাহলে আমরা ক এর সমাধানটা করে ফেললাম। আচ্ছা, এখন যদি আমরা খ এর সমাধান করি তাহলে কি হবে দেখো তো। খতে আছে কি 1 2 3 4 6 9 12 36। এই সংখ্যাগুলো কি তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে? একটু মনে করে দেখো তো এই সংখ্যাগুলোকে তোমরা একটু আগে কোথায় দেখেছো?
এই সংখ্যাগুলোকে তোমরা একটু আগে দেখেছিলে 36-এর গুণনীয়কের যে সেট করেছিলাম সেখানে তোমরা দেখতে পেয়েছিলে, ঠিক আছে, 36-এর গুণনীয়কের সেট। তাহলে এটা নিঃসন্দেহে 36-এর গুণনীয়কের সেট, কারণ আমরা বলেছিলাম যে যেই সকল সংখ্যাগুলোকে গুণ করে করে 36 হবে সেই সকল সংখ্যাগুলাই হবে 36-এর গুণনীয়ক। যেমন 1 আর 36-কে গুণ করলে 36 হয়, 2 আর 12-কে গুণ করলে 36 হয়, 3 আর এখানে একটা উপাদান মিসিং আছে, সেটা হলো 18 বা 18 এবং 36। তাহলে 2 এবং 18-তে গুণ করলে 36 হয়, 3 এবং 12-কে গুণ করলে 36 হয়, 4 এবং 9-কে গুণ করলে 36 হয়, এবং 6 নিজের সাথে গুণ করে আবার 36 হয়। এই জন্য শুধু 6-কে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে কি হবে বলতো? নিঃসন্দেহে এটা গুণনীয়কের সেট, সেটা লিখব। কিন্তু আমরা কি এটাকে সরাসরি লিখতে পারবো যে এই সেটের উপাদানগুলা x এবং x সব গুণনীয়ক? আমাদের তার আগে লিখতে হবে x বিলংস টু n, যেহেতু এই সবগুলো সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব কি x বিলংস টু n এবং কি x 36-এর, বা x লিখতে হবে না, জাস্ট লিখলে হবে যে এভাবে, খুব সিম্পল, x বিলংস টু n এবং 36-এর গুণনীয়ক সমূহ। যেহেতু গুণনীয়কের সংখ্যা লিমিটেড, 36-এর গুণনীয়ক এর বেশি হওয়া সম্ভব না, এই জন্য জাস্ট আমরা এটাই লিখবো যে 36-এর গুণনীয়ক সমূহ। এখানে কোনো লিমিট দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা 36-এর গুণনীয়ক আনলিমিটেড না, এর বাইরে আমরা চাইলে যেতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা কি হবে? x বিলংস টু n এবং 36-এর গুণনীয়ক সমূহ, সরাসরি খ এটাই হবে। কেমন? আচ্ছা, এবার তোমরা এটা খাতায় তুলতে তুলতে দেখো তো যে এই সংখ্যাগুলো দেখে তোমার কোনো কিছু মানে মনে পড়ছে কিনা। এর আগে আমরা 1 নাম্বারের একটা ম্যাথ সলভ করেছিলাম, যেখানে আমাদের গুণনীয়ক এবং গুণিতক দুইটা আমরা একই সাথে দেখেছিলাম 6 দ্বারা, 6 এবং 36 দ্বারা, যেখানে আমরা 6-এর গুণিতক দেখেছিলাম। 6-এর গুণিতক সমূহ কেমন ছিল? 6-এর গুণিতক ছিল ইনফিনিটি সংখ্যা যেগুলাকে 6 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, যেমন 12-কে 6 দ্বারা ভাগ করে আমরা কি পেয়েছিলাম? এখানে ভাগশেষ 0 পেয়েছিলাম। এরপরে 18-কে 6 দ্বারা ভাগ করে কি পেয়েছিলাম? এখানে ভাগশেষ 0 পেয়েছিলাম। অর্থাৎ যেই সকল 6-এর ঘরের নামটা পড়ে দেখেছিলাম, 6-কে 6, 6 দোকানে 12, 3 6 18, যেই সকল সংখ্যাগুলাকে 6-এর সাথে গুণ করে পাওয়া গেছে, একটা ভাগফল পাওয়া গেছে, সেগুলাই কি আমার ছিল গুণিতক। তাহলে এখানে দেখো তো, 4-একে 4, 4 দ্বিগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 5 4-এ 20, 6 4-এ 24, এইভাবে। তার মানে 4-এর ঘরের নামটা পড়ে একদম 10 পর্যন্ত গুণ করে আমরা 40 পেয়েছি। অর্থাৎ আমরা বলতে পারি এই সবগুলা সংখ্যা 4-এর গুণিতক। কার গুণিতক? 4-এর গুণিতক, 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তাহলে ক্ষয়ের মতো আমরা সুন্দরভাবে বলতে পারি এখানে যে x বিলংস টু n এবং কি, ও আচ্ছা, গুণিতক সমূহ কিন্তু ইনফিনিটি হয়ে থাকে, গুণিতক সমূহ কিন্তু শেষ হয় না। যেমন 4-এর পরে এখানে 44, এই সংখ্যাটাও কিন্তু 4-এর একটা গুণিতক। কিভাবে? কারণ 44-কে 4 দ্বারা ভাগ করে কত? 4 11 44, ভাগফল 0। তাহলে আমরা বলতে পারি যে গুণিতক যেহেতু ইনফিনিটি, এখানে কিন্তু আমাদের একটা লিমিট দিতে হবে। যেহেতু আমাদের এখানে 40-এর পরে আমরা আর ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে 4-এর গুণিতক এই সেটের উপাদানগুলো কি? 4-এর গুণিতক এবং রয়েছে, এবং এখানে কি x উপাদানগুলা কি লেস দেন 44 অথবা 41, কিছু একটা দিলেই হবে যে x এর উপাদান গুলা 41-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা একটা লিমিট যখন পেয়ে যাব, তখন আমরা এর বাইরে আর
আমরা কোনো কিছু কল্পনা করতে পারবো না। অর্থাৎ আমরা এইখানে এটা দেখার পরে আমরা যদি এই সেট গঠন পদ্ধতি থেকে যদি তালিকা পদ্ধতিতে কনভার্ট করতাম তাহলে কি করতাম? তাহলে অবশ্যই সেটের গুণিতক 4-এর গুণিতকগুলা থেকে আমরা 41-এর থেকে ছোট যেগুলো পেতাম সেই পর্যন্তই কিন্তু আমরা লিখতাম, 40 পর্যন্ত লিখতাম। তাহলে এটা থেকে যেভাবে আমরা এটা করব এবং এটা থেকে এটা করব একই পদ্ধতিতে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখি যে সর্বশেষ 2-এর ঘ নাম্বার অঙ্কটা কিরকম আছে। আমাদের ঘ নাম্বারে +-4 +-5 +-6 এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা সংক্ষেপে z দ্বারা প্রকাশ করি। কেমন? আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি লিমিট হিসেবে বসাতে চাই তাহলে আমরা কি লিখব? আগে আমরা দেখি যে এটা সর্বশেষ বা সবথেকে ছোট সংখ্যাটা কত থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখি যে x যখন +-4 তখন কি হয়েছে, সেটাকে বর্গ করার পরে কি হয়েছে, +-4 কে বর্গ করার পর হয়েছে 16। কেমন? আচ্ছা, এটাকে যখন আমরা ঘন করেছি তখন কি হয়েছে, +-4 এটাকে ঘন করলে হয়েছে 64। কেমন? এরপরে x যখন আমার +-5 তখন কি হয়েছে, বর্গ করার পরে সেটা হয়েছে 25 এবং সেটাকে যখন আমরা ঘন করেছি তখন কি হয়েছে 125। কেমন? আচ্ছা, এরপরে যখন আমরা এটাকে 6 কে যখন আবার বর্গ করেছি তখন কি হয়েছে, এখানে হয়েছে 36 এবং যখন 6 কে যখন আমরা ঘন করেছি তখন কি হয়েছে +-6 এখানে হয়েছে 216। কেমন? তাহলে আমরা এখানে লিমিটটা এইভাবে দিতে পারি যে x যে উপাদানগুলা এটা সর্বনিম্ন 16 হতে হবে। কেমন? এবং সর্বোচ্চ কি হতে হবে, 216 হতে হবে, এর বাইরে যেতে পারবে না। তাহলে এটাকে যদি আমরা এভাবে সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে লিখব x belongs to z, যেহেতু এটা পূর্ণ সংখ্যা সকল এজন্য আমরা লিখব কি z এবং কি x হবে 216 এর সমান। লেস দেন দিলাম, এটা সমস্যা নেই, বাট সমান যদি এই ইকুয়াল টু চিহ্নটা যখন দেই তখন আমরা 216 এর সমান বলতে পারি। এবং এটা যখন আমার সমান লিখতে পারি কার, 16। কেমন? খুবই সিম্পল। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, দেওয়া আছে a সেট 2 3 4 এবং b সেট 1 2 এবং a, c সেট 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। নিচের সেটে কি আছে, b বাদ a, অর্থাৎ এটা কিন্তু একটা মাইনাসের মতো কাজ করবে। ঘতে আছে a ইউনিয়ন b, ঘতে আছে a ইন্টারসেকশন c, ঘতে আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c এবং ওতে আছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c। তাহলে যদি আমরা একটা একটা করে সমাধান করি তাহলে কি রকম হবে, কতে বলা আছে, কতে কি বলা আছে যে b বাদ c, তাহলে b সেটটা কি আছে আমাদের 1 2 এবং a, এটার থেকে c 2 a b। আচ্ছা, এটার নিয়ম হলো যদি এই সেটের উপাদানগুলো যদি এই সেটে বিদ্যমান থাকে তাহলে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট যে উপাদান থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে এইখানে 2 এবং a এই দুইটা উপাদান এই বি সেটে যেহেতু বিদ্যমান আছে, এই দুইটাকে আমরা বাদ দিলে অবশিষ্ট যেই উপাদানটা থাকবে সেটাই হবে আমাদের বি বাদ সি এর অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আমাদের খতে কি আছে, খতে আছে হলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে হচ্ছে কমন, ইউনিয়ন। আমাদের যেরকম অনেক গ্রামে ইউনিয়ন পরিষদ থাকে না,
সেই ইউনিয়ন পরিষদে কি হয়, কোন একটা বিচার বা সালিশ বা কোন একটা প্রবলেম হলে সকল মানুষ একসাথে গিয়ে ইউনিটি করে থাকে বা সকল মানুষ এক হয়ে থাকে, একতাবদ্ধ হয়ে থাকে। তাহলে সেখানে কি হয়, সবাই একতাবদ্ধ হয়ে থাকে, একতাবদ্ধ। তার মানে যখন আমরা এই যে এরকম ইউ এর মতো চিহ্ন দেখব তখন সেটাকে ইউনিয়ন করে এই দুইটা সেটের মধ্যে যত উপাদান রয়েছে 2 3 4 সবাইকে কি একতাবদ্ধ করে রাখবো। 1 2 a সকল উপাদান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উঁচু নিচু সবাই একত্রে থাকবে। 1 2 3 4 এবং a। খেয়াল করো যে দুইটা সেটের মধ্যে যত উপাদান রয়েছে সবাইকে কিন্তু আমরা এখানে স্থান দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাই হলো ইউনিয়নের কাজ। আচ্ছা, এই যে ইন্টারসেকশন চিহ্ন, এই ইন্টারসেকশন চিহ্নের কাজ ঠিক ইউনিয়নের বিপরীত। ইউনিয়নে যেভাবে আমরা সবাইকে একতাবদ্ধ করে রাখি, ইন্টারসেকশনের বেলায় শুধুমাত্র যাদের সেম বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে যদি একই উপাদান বিদ্যমান থাকে দুইটা সেটেই, তাহলে শুধু সেই উপাদানগুলোকে আমরা নিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট যদি হয়, তাহলে ইন্টারসেকশন করলে কি হবে, আচ্ছা এই ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধু যেই উপাদানগুলো কমন, কমন বলতে দুইটা সেটে যদি কোনো উপাদান বিদ্যমান থাকে সেই উপাদানগুলো আসবে। যেমন এ সেটের উপাদান 2 3 এবং 4, ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো 2ab। তাহলে দেখো শুধু 2 যে উপাদানটা, এটাই কিন্তু দুইটা সেটে বিদ্যমান রয়েছে, তাহলে নতুন সেটে শুধু এই 2 উপাদানটাই থাকবে, ঠিক আছে। কারণ এই 2 শুধুমাত্র দুইটা সেটের মধ্যে কি রয়েছে, কমন। এটাকে আমরা কি বলি, ইন্টারসেকশন। কি বলি, ইন্টারসেকশন। ওকে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এরপর দেখি আমরা যে ঘ নম্বরের সলিউশন কি হবে। ঘ নম্বরে বলেছে যে এ ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। আচ্ছা, এটা খুবই সিম্পল। আমরা সরল অঙ্কের মধ্যে যেভাবে ব্র্যাকেটের কাজ আগে করতাম, তাই না, ওখানে আমার দুইটা কনসেপ্ট ছিল যে আমাদের ব্র্যাকেটের মধ্যে এটাকে বলি আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, এটাকে বলি দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, এবং সর্বশেষ এটা আমাদের থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। তো এই বন্ধনীর উপরে আমরা সবার আগে করতাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট। আবার গুণ ভাগের বেলায় ভাগের কাজ আগে করি আমরা, গুণের কাজ তারপরে, এবং যোগ বিয়োগের কাজ তারপরে করি। এই যে একটা প্রায়োরিটি লিস্ট, এই অনুযায়ী এখানে যেহেতু ব্র্যাকেট একটা বিদ্যমান আছে, তাহলে আমরা নিঃসন্দেহে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করব। আচ্ছা, তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করলে কি হবে, এ ইউনিয়ন এভাবে থাক, বি আর সি এর ইন্টারসেকশন করি আগে। তাহলে বিতে কি আছে, বি সেট হলো 1 2 এবং এ ইন্টারসেকশন অফ সি সেট হলো 2ab। আমরা আগেই বলেছি ইন্টারসেকশন মানে হলো শুধু কমন উপাদান আসবে। তাহলে এই দুইটার কমন উপাদান কি আছে, 2 আছে এখানে, 2 এখানেও আছে, এ এখানে আছে, এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 2 এবং এ, এই দুইটাই যেহেতু এই দুইটা সেটে উপাদান বিদ্যমান, একই উপাদান, তাহলে এই বি আর সি এর ইন্টারসেকশন করলে 2 আর এ আসবে। এটার সাথে ইউনিয়ন হবে আমাদের এ সেটে কি আছে, 2 3 এবং 4 রয়েছে। তাহলে দুইটার মধ্যে ইউনিয়ন মানে নিঃসন্দেহে সকল উপাদান আসবে। কি কি আছে, 2 3 4 এবং এ সবাই আসবে, কেমন। তাহলে এই হলো ঘয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখন একই নিয়মে সর্বশেষ যে ও, এটার কাজ আমি তোমাদেরকে দিব, এটা তোমাদের টাস্ক, এটা আমি করব না, জাস্ট বলে দিচ্ছি যে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে হবে। বি এর সাথে সি যেভাবে এখানে ইন্টারসেকশন করেছি, এখানে হবে ইউনিয়ন। ওকে, ইউনিয়ন করলে কি হবে, দুইটা সেটের সকল উপাদান আসবে, 1 2 এবি, 1 2 এবি হবে। ওইটার সাথে আমরা যখন এ কে ইন্টারসেকশন করব, এতে কি আছে 2 3 4, তাহলে এ সেটে যেহেতু শুধু দুইটাই আছে, ওইখান থেকে শুধু দুইটাই হবে, অ্যান্সার 2 হবে, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা করবে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা 4 5 এবং 6 এর সমাধান করব, কেমন। ধন্যবাদ।